ওকে, আজকের গতকালকের থ্যাঙ্কস ফর দি রেসপন্স। আমি গতকালকে থেকে এই ধরনের ভিডিও লেকচার্স এর কনসেপ্টটা শুরু করি। যদি আমি খুব একটা ভিডিওগ্রাফিতে অভ্যস্ত নই, সেই কারণে আমি করছিলাম না। বাট হ্যাঁ, আমি এটা অনেকদিনের ইচ্ছে ছিল। যে স্টুডেন্টদের ক্ষেত্রে, মানে স্টুডেন্ট বলতে আমি কিছু পয়েন্ট এখানে ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে, প্রথম পয়েন্ট হচ্ছে যে আমি এখানে মেনশন করছি ফর রাফেল আইটিআই ইলেকট্রিশিয়ান ট্রেড এবং ফর বিশপ মরো আইটিআই ওমেন্স কৃষ্ণনগর ইলেকট্রনিক্স মেকানিক্স ট্রেড। আমি এটা কেন মেনশন করছি আমার ভিডিওতে, সেটার কারণ হচ্ছে যে এই দুটো কলেজের ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে সেটা আমি প্রফেশনালি, মানে প্রফেশনাল এথিক্স যেটাকে বলে, বাই প্রফেশনাল এথিক্স আমি এই দুটো কলেজের স্টুডেন্টদের ক্ষেত্রে আমি অ্যাড্রেস করে আমি আমার কথাগুলো বলতে পারবো বা আমি আমার নোটস এর ক্ষেত্রে আমি ইউজ করতে পারবো। whereas ইন অ্যাকর্ডিং টু প্রফেশনাল এথিক্স আমি কখনোই অন্য কোনো কলেজ, যে কলেজ আমাকে সেই অধিকার দেয়নি বা যেই কলেজের উপর আমার সেই অধিকারটা নেই যে আমি সেইখানকার স্টুডেন্টদের ব্যাপারে, কারণ সেটা তাহলে এটা আমি মনে করি যে সেটা সেই প্রত্যেকটা কলেজে সেখানকার অধ্যক্ষ, অধ্যক্ষা, অর্থাৎ প্রিন্সিপালস বা সেখানকার যারা রেসপেক্টেড টিচার্স রয়েছেন, ফ্যাকাল্টি মেম্বার্স রয়েছেন, তাদেরকে অসম্মান করা হয়। এই প্রফেশনাল এথিক্স এর জন্য আমি স্পেসিফিক্যালি অনলি ফর রাফেল আইটিএস স্টুডেন্টস অ্যান্ড বিশপ মরো আইটি ফর ওমেন্স কৃষ্ণনগরের স্টুডেন্টদের ক্ষেত্রে, ইলেকট্রনিক্স মেকানিক্স অ্যান্ড ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে আমি এই লেকচার্সের জায়গাগুলো বলছি। যাই হোক, এবার আমি মূল টপিকে আসি। আমার যেটা সব থেকে বড় কথা, যে থ্যাঙ্কফুল টু মাই বেলাভেড স্টুডেন্টস অলসো, এবং আরো অনেকে যারা গতকালকে আমার ভিডিওটা দেখার পরে অনেক অ্যাপ্রিসিয়েশন আমি পেয়েছি। আমার স্যারেরা আমাকে বলেছে কিছু কিছু কারেকশনের পয়েন্ট তারা বলে দিয়েছে যে ভিডিওটা কিভাবে করতে হবে বা আরো বেটার ওয়েতে কিভাবে করা যায়। বাট আই রিসিভড অ্যাপ্রিসিয়েশন, এবং এটার জন্য যেটা সুবিধে হচ্ছে সেটা হচ্ছে যে আমি চেষ্টা করব যাতে যারা আমাদের এখানে পড়াশোনা করতে চাকরি করে, মূলত তাদের পক্ষে সবসময় এসে ক্লাস করা সম্ভব হয় না, তাদেরও সেই সুযোগ, মানে তাদের পক্ষেও যাতে দূরের থেকে সেই ক্লাস নোটস গুলোকে অ্যাভেল করার সম্ভব হয়। আমি কাজের ফাঁকে ফাঁকে যতটা সময় পাবো ডেফিনেটলি আমি সেটা দেওয়ার চেষ্টা করবো। ওকে, যে পয়েন্টগুলো নিয়ে একটা আলোচনা হয়েছিল, কয়েকজন আমাকে প্রশ্ন করেছে, আমি একটু ডিটেলসে যাচ্ছি। প্রথমত হচ্ছে যে কালকে আমি পুরোটা বাংলায় করছিলাম, সো সেটা একটু আমার পক্ষে আনকমফোর্টেবল, আমি দেখলাম অনেক সেটা আনকমফোর্টেবল। সো নর্মাল বেঙ্গলি ইংলিশ যে টার্মটা থাকে ইন কেস অফ ইঞ্জিনিয়ারিং স্টাডিজ, আমি সেভাবে শুরু করব। আমি কিছু পয়েন্টে আসছি। প্রথম পয়েন্ট হচ্ছে যে আমাকে দু তিনটে পয়েন্ট এখানে বলে নিতে। ফর এক্সাম প্রিপারেশনস আমি বলছি যে হাউ মেনি টাইপস অফ ইলেকট্রিসিটি, দেয়ার আর টু টাইপস অফ ইলেকট্রিসিটি, একটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি আর একটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। সো হোয়াট ইজ স্ট্যাটিক ইলেকট্রিসিটি? আমরা জানি স্থির তড়িৎ। স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি সেটা কি সারফেস, মানে সারফেসের উপরে যে স্থির ফিক্সড যে তড়িৎটা থাকে বা ইলেকট্রিসিটিটা থাকে, চার্জটা থাকে, সেইটা ফিক্সড চার্জ যেটা সারফেসের উপরে থাকে, সেটাকে আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি বলে ডিফাইন করি। ফর ভেরি কমন এক্সাম্পল, ছোটবেলায় আমরা যেটা মানে খেলতাম সেটা হচ্ছে কম চিরুনি, কিছু কাগজের কুচি করে নিয়ে আমরা মাথায় চিরুনি ঘষে যদি সেই চিরুনিটা ওই কাছাকাছি আনতাম, কাগজের টুকরোগুলো তাতে অ্যাট্রাক্ট করতো। দ্যাট ইজ দি মোস্ট কমন এক্সাম্পল ফর স্ট্যাটিক ইলেকট্রিসিটি। এটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটি ইজ ডাইনামিক ইলেকট্রিসিটি, যেটা আমরা নর্মালি পাই, মানে রোটেটিং ইলেকট্রন মোশনের ক্ষেত্রে আমরা যে ইলেকট্রিসিটিটা পাচ্ছি ইন এভরি কেস, যেটা ইলেকট্রিসিটি সেটাই হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। এই দুটো পয়েন্ট পরীক্ষার ক্ষেত্রে তো অবজেক্টিভ কোশ্চেন আসেই। ডেফিনেশন বই আছে, আমি আলাদা করে ডেফিনেশনটা দিচ্ছি না। তো টাইপস অফ কারেন্ট ইলেকট্রিসিটি এবার চলে আসছে, সেটাকে কি আসছে, ডাইরেক্ট কারেন্ট, ডিসি এবং অল্টারনেটিং কারেন্ট। কারেন্ট ইলেকট্রিসিটির মধ্যে ডাইরেক্ট কারেন্ট, ডিসি কারেন্ট আমরা জানি যে এটা ব্যাটারির কারেন্টটা নর্মালি ইন কমন এক্সাম্পল আমরা বলতে পারি ইন কেস অফ ব্যাটারি, সেটা হচ্ছে ডিসি কারেন্ট বা ডিসি জেনারেটর, যেটা মানে যে কারেন্টটা হচ্ছে ইনভ্যারিয়েবল উইথ টাইম, মানে সাইনুসয়েডাল ওয়েভটা আমাদের হয় না, সাইন ওয়েভটা আমাদের হয় না। ডেফিনেটলি সাইন ওয়েভটা কি এখন শুধুমাত্র তো বই নয়, এখনকার দিনে যেহেতু ইন্টারনেটের যুগ, গুগল করলে সবাই সাইন ওয়েভটা পেয়ে যায়, তো আলাদা করে বলার কিছু নেই, বইয়ে রয়েছে। বাট ইন কেস অফ ডিসি কারেন্ট সেটা হচ্ছে ফিক্স থাকে, দ্য লাইন বিটুইন কারেন্ট অ্যান্ড টাইম, এবং কারেন্ট বা ভোল্টেজের যদি গ্রাফটা দেখি তাহলে সেক্ষেত্রে আমরা ওই যে গ্রাফ প্লট যেটা হবে সেটার ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে দ্যাট ইজ ফিক্সড, একটা সেটা অল্টারনেটিং নয়, দ্যাট ইজ ডিসি অ্যান্ড দি অল্টারনেটিং কারেন্ট ইজ দি এসি অর দি অল্টারনেটিং কারেন্ট। এটা হচ্ছে টু টাইপস অফ কারেন্ট ইলেকট্রিসিটি। চলে গেল তাহলে ডিফারেন্ট মেথডস অফ প্রডিউসিং ইলেকট্রিসিটি। আমি যে পয়েন্টগুলো এখন আলোচনা করছি এগুলো প্রত্যেকটাই কিন্তু পরীক্ষার সাথে কানেক্টেড, এবং তোমরা যখন বইগুলো পড়ছো
পয়েন্ট ওয়াইজ যদি আমার এই লেকচারটাকে ফলো করো, ইজিলি উইল গেট দি কনসেপ্ট বারবার, এটা তোমাদের সুবিধা হবে, আমি চেষ্টা করবো সেভাবে দিতে। সো ডিফারেন্ট মেথডস অফ প্রডিউসিং ইলেকট্রিসিটি, তার মধ্যে কি কি আসছে? বাই মিনস অফ ফ্রিকশন। ফ্রিকশন মানে বাংলাতে বলি আমরা ঘর্ষণ, ফ্রিকশন, কোনো কিছুর সাথে কোনো কিছুর যেটা ঘষে, সেই ফ্রিকশনের জন্য। যেমন আগেকার দিনে চকমকি পাথর ঠুকে আগুন জ্বালানো হতো, সেটা ফ্রিকশনের জন্য। তা একটা ঘর্ষণ, ঘষে, ফ্রিকশন, ফ্রিকশনাল থেকে যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি ইজ প্রডিউসড বাই মিনস অফ ফ্রিকশন, স্ট্যাটিক ইলেকট্রিসিটি ইজ প্রডিউসড। ডেফিনেটলি আমরা যখন চিরুনিটাকে আমরা মাথায় এভাবে ঘষে নিয়ে আমরা কাগজের সামনে আনতাম, তার মানে আমরা চিরুনিটাকে কিন্তু আমরা মাথায় ঘষছি, মানে ফ্রিকশন ক্রিয়েট করছে এবং তার জন্য স্ট্যাটিক ইলেকট্রিসিটিটা জেনারেট করছে, সেটাই এখানে মানে বলেছে আর কি। দি মেথডস আর বাই মিনস অফ ফ্রিকশনস স্ট্যাটিক ইলেকট্রিসিটি ইজ প্রডিউসড, বাই মিনস অফ কেমিক্যাল অ্যাকশন ইন সেলস অ্যান্ড ব্যাটারিজ, মানে ডিফারেন্ট মেথডস অফ প্রডিউসিং ইলেকট্রিসিটিটা আমি আলোচনা করছি। তাহলে প্রথমটা কি গেল? বাই মিনস অফ ফ্রিকশনস, সেটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি ইজ প্রডিউসড বাই মিনস অফ কেমিক্যাল অ্যাকশন ইন সেলস অ্যান্ড ব্যাটারিজ, বোঝাই যাচ্ছে, কেমিক্যাল অ্যাকশন ইন সেলস অ্যান্ড ব্যাটারিজ। বাই মিনস অফ মেকানিক্যাল ড্রাইভিং, বাই মিনস অফ মেকানিক্যাল ড্রাইভিং জেনারেটর প্রডিউসেস ইলেকট্রিসিটি ইনটু ডিসিমিলার মেথডস। ঠিক, জেনারেটর প্রডিউসেস ইলেকট্রিসিটি ইনটু ডিসিমিলার মেথডস, মানে নর্মাল এই টার্মটার মানেটা হচ্ছে জেনারেটর, জেনারেটর যেগুলো আমাদের আমরা যেটা পাওয়ার হাউস বা জেনারেটিং স্টেশন গুলোতে যে জেনারেটর থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়, মানে হাইডেল বলো, থার্মাল বলো, আলটিমেটলি তো আমরা সেটা প্রাইম মুভারকে ঘুরিয়ে নিয়ে আমরা অল্টারনেটরের মুভারকে মুভ করিয়ে সেখান থেকে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করছি। তো সেটাই এখানে বলছে আর কি। ঠিক আছে, মেকানিক্যাল ড্রাইভিং জেনারেটর প্রডিউস ইলেকট্রিসিটি বাই টু ডিসিমিলার মেথডস। চার নম্বরটা হচ্ছে বাই মিনস অফ হিট, হিট থেকে উৎপন্ন, বাই মিনস অফ হিট thermal electricity is produced, by means of heat thermal electricity is produced. তারপরে হচ্ছে 5 নম্বর পয়েন্ট হচ্ছে বাই মিনস অফ লাইটিং এফেক্ট। তা বাই মিনস অফ লাইটিং এফেক্টটা কি? ইলেকট্রিসিটি ইজ প্রডিউসড ইন ফটো ইলেকট্রিক সেলস। এটা কি? এই যে শব্দটা বাই মিনস অফ লাইটিং এফেক্ট ইলেকট্রিসিটি ইজ প্রডিউসড ইন ফটো ইলেকট্রিক সেল। ফটো ইলেকট্রিক সেল আমরা জানি খুব, মানে যেটা একটা নাম বলি সোলার সেল, সেটাই হচ্ছে লাইট এফেক্ট, মানে সূর্যের আলোটা সোলার সেলে পড়ছে এবং তার থেকে যে ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে সেটাই হচ্ছে বাই মিনস অফ লাইটিং এফেক্ট। যে সেটার এক্সাম্পলটা কি রয়েছে? ইলেকট্রিসিটি ইজ প্রডিউসড ইন ফটো ইলেকট্রিক সেল। হোয়াট ইজ ফটো ইলেকট্রিক সেল? দ্যাট ইজ দি সোলার সেলস। সুতরাং বোঝা গেল, এই পয়েন্টটা কিন্তু প্রত্যেকে খেয়াল রাখবে যারা ইলেকট্রিশিয়ান এবং ইলেকট্রনিক্স মেকানিক্সে পড়ছো ছাত্রছাত্রীরা। এইগুলো কিন্তু তোমাদের সিবিটি অবজেক্টিভ কোশ্চেন্সে কিন্তু খুব ভাইটাল হয়ে দাঁড়ায়। ঠিক আছে, সুতরাং এটাকে একদম মনে রাখতে হবে। আচ্ছা, হোয়াট আর দি সোর্সেস অফ ইলেকট্রিসিটি? এবার আমি একটা পয়েন্টে চলে আসি, হোয়াট আর দি সোর্সেস অফ ইলেকট্রিসিটি। তাহলে সোর্সেস অফ ইলেকট্রিসিটি কি মনে রাখতে হবে? ব্যাটারি, জেনারেটর অ্যান্ড থার্মোকাপল। ব্যাটারি, জেনারেটর অ্যান্ড থার্মোকাপল। আপাতত এটা বিশ্লেষণ ব্যাটারি, জেনারেটর বোঝা গেছে। থার্মোকাপলটা কি সেটা গ্র্যাজুয়ালি, এখন আপাতত এটা মনে রাখো, স্টেপ বাই স্টেপ সেগুলো আসবে তোমাদের 2 বছরের স্টাডিতে। আচ্ছা, হোয়াট আর দি অ্যাপ্লিকেশনস অফ ইলেকট্রিসিটি? হিটিং, লাইটিং, ওয়েল্ডিং, রানিং অফ মোটরস, ব্যাটারি চার্জিং, ইলেকট্রোপ্লেটিং, রিলেজ, টেলিফোনস, ইলেকট্রনিক ইকুইপমেন্টস এক্সেট্রা। এবার এটার ক্ষেত্রে হিটিং, লাইটিং, ওয়েল্ডিং, রানিং অফ মোটরস, ব্যাটারি চার্জিং তো বোঝা গেল। ইলেকট্রোপ্লেটিং কি? হ্যাঁ, ইলেকট্রোপ্লেটিংটা আমরা অনেক ছোটবেলায় পড়ি বা আমরা দেখি, সেটা হচ্ছে যে সোনার জল যেটা করে বা সোনার দোকান ইলেকট্রোপ্লেটিং, সেইটাকে বলে ইলেকট্রোপ্লেটিং। সেটা আমরা ছোটবেলায় পড়েছি যে আয়রন এবং কপারের প্লেট দিয়ে বা লিড এবং কপারের প্লেট দিয়ে আমরা প্লেটিংটাকে করিও, পজিটিভ আয়ন ডিপোজিট, নেগেটিভ আয়ন যে প্রসেসটা আছে সেটা কি ইলেকট্রোপ্লেটিং এর মধ্যে ধরা হয়। তো এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন। রিলেজ আমরা জানি, হোয়াট ইজ রিলেজ? রিলে আমাদের ইলেকট্রিক্যাল সার্কিট ইউজ করা হয়। ইন কেস অফ ইলেকট্রিক্যাল সার্কিট গ্র্যাজুয়ালি সেই রিলের ফাংশন গুলোর মধ্যে তোমরা যাবে। আপাতত টেলিফোনস আমরা ডিসি কারেন্ট ইউজ করি, এখন এসিও ইউজার কনভার্টার ইউজ করে, ইলেকট্রনিক ইকুইপমেন্টস এক্সেট্রা। কারণ ব্যাপারটা কি, একটা কথা মনে রাখবে যে টেকনোলজি এমন একটা জিনিস, কেউ যদি মনে করে যে না আমি কলেজে এটা পড়ছি তাহলে পরে আমি কেন ইন্ডাস্ট্রিতে গিয়ে আমি এই ওরিয়েন্টেড জব পাবো না, তার মানে আমার কলেজে আমাকে কি সেই অ্যাডিকুয়েট ইয়েটা দিচ্ছে না, এডুকেশনটা দিচ্ছে না। এবার সেখানে আবার কিছু মানুষ থাকে যারা একটা পলিটিক্স ক্রিয়েট করে, যেটা আমাদের সোসাইটিতে রিসেন্টলি মানে
অশিক্ষিত লোক তো শিক্ষার মানদণ্ডগুলো প্রচার করা শুরু করেছিল। যে আমি একটা কথা বলেছিলাম যে মানুষটা কোনোদিন মাধ্যমিক পাশ করেনি সেই মানুষটা যদি যাদবপুর এবং আইআইটির মধ্যে কম্পারিজন করা শুরু করে, তো আইদার সে মূর্খ বা যাকে তারা এন্টারটেন করছে তারা মূর্খ। তো সেরকম একটা ব্যাপার। তো অ্যাকচুয়ালি সবকিছুর একটা গ্র্যাজুয়াল স্টেপ থাকে। টেকনোলজি প্রতিনিয়ত আপগ্রেড হচ্ছে। এই যে আগে যেমন ডিসি কনভার্টার আসার পরে এখন ডাইরেক্ট ডিসির জেনারেশনের জায়গাটা অনেক কমে গিয়েছে, কারণ এসি থেকে আমরা ইজিলি ডিসি করতে পারছি। তো আমাদেরকে মানে কস্ট এফেক্টিভনেসটাও দেখতে হবে। এবং এই সমস্ত কারণগুলোর জন্য আইটিআই এডুকেশনে যেটা থাকে সেটা সিলেবাস ধরে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে পড়িয়ে দেওয়া হয়, বাট তার সাথে যেমন অন দি জব ট্রেনিং এর কনসেপ্ট চলে আসছে, যে মানে আইটিআই যারা পড়ছে তারা পড়তে পড়তে শুরু থেকে যাতে কোথাও কাজের মধ্যে অন দি জব ট্রেনিং এর মাধ্যমে ইন্ডাস্ট্রিতে যেতে পারে 2-3 মাসের যেটা, বা ইন্টার্নশিপের স্কোপ গুলো আছে। মানে সেই মেথডিক্যাল যে এডুকেশন, যে আমি মানে কলেজে আসছি, ঘন্টা পড়ছে, ক্লাস হচ্ছে, মুখস্থ করছি, বাড়ি যাচ্ছি, না, দ্যাট ইজ নট দি কনসেপ্ট অফ টেকনিক্যাল এডুকেশন। তোমাকে নিজেকেও কনস্ট্যান্ট আপগ্রেড করতে হবে। আপগ্রেড যদি নিজে না থাকো তাহলে কিছুই করতে পারবে না। এগুলো আপগ্রেডেশন, কিছু জায়গায় নিয়ম চেঞ্জেস থাকে। আমি যেটা শুরু মানে করছি এটা নতুন নয়, এটা আইআইটি বহু আগে থেকে করে। আমি আগেও করেছি, বাট আমি যেহেতু ভিডিওগ্রাফিতে আমার সমস্যা ছিল যার জন্য আমি এটা করতে পারছিলাম না, বাট সেভারাল রিকোয়েস্ট আই হ্যাভ রিসিভড। আমিও দেখলাম যে এটা ভালো, কারণ অনেকের ক্ষেত্রে যে অনেকে বলে যে আমাকে সবসময় সব জায়গায় পায় না, তো এখন আমাকে তারা 24/7 পাবে। কারণ আমাকে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের সাথে এটা আমার একটা, এটাতে আমার সুবিধা কি হচ্ছে, এটা শুধুমাত্র যে আমি ছাত্রদেরকে পড়াচ্ছি, ছাত্রছাত্রীকে বোঝাচ্ছি সেটা নয়, আমার নিজেরও একটা চর্চা হয়ে যাচ্ছে আবার নতুন করে সেই পুরনো। কারণ আলটিমেটলি অ্যাট দি এন্ড অফ দি ডে আই এম এ টিচার। আমি পড়তে ভালোবাসি, পড়াতে ভালোবাসি, শেখাতে ভালোবাসি। তো আমি যেটা শিখেছি সেই চর্চাটা, এটা আমার নিজের সাবজেক্ট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইজ মাই ওন সাবজেক্ট। তো সুতরাং যাই হোক, আচ্ছা এবার আবার টপিকে হাসি। তো আচ্ছা, এবার অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রিসিটি আমরা চলে গেলাম। আচ্ছা, হোয়াট আর দি এফেক্টস অফ ইলেকট্রিসিটি? এফেক্টস অফ ইলেকট্রিসিটি একদম শুরুতে সেফটির মধ্যে তোমরা পড়েছো, বাট তবু পয়েন্ট ওয়াইজ আমি একটু বলে নিচ্ছি, যেগুলো আমি লিখে নিয়েছি। ফিজিওলজিক্যাল এফেক্ট মানে হচ্ছে ইলেকট্রিক শক, হিটিং এফেক্ট ল্যাম্প, হিটার, ফিউজ, ম্যাগনেটিক এফেক্ট ফ্যান, মোটর, ইলেকট্রিক বেল, কেমিক্যাল এফেক্ট ব্যাটারি চার্জিং অ্যান্ড ইলেকট্রোপ্লেটিং, অ্যান্ড এক্স রে এফেক্ট, এক্স রেজ। এটার মধ্যে আমরা এফেক্টস অফ ইলেকট্রিসিটি আমরা পাচ্ছি। তারপরে হচ্ছে হোয়াট আর এসি অ্যান্ড ডিসি। আমি পয়েন্ট ওয়াইজ বলছি এগুলো। The AC abbreviation of alternating current which flows to and fro in a circuit in alternate direction periodically with the variation of its magnitude in regular manner, and after reaching a maximum in one direction decreases to zero, finally reversing and reaching to a maximum in the opposite direction decreases to zero again, the cycle of pulsation being repeated continuously. এটা হচ্ছে এসি। আমি কি বললাম, এটা সহজ ভাষায় ইংরেজি টার্মটার সাথে এটা ডেফিনেশনটা আসলো। সহজ ভাষায় যে তুমি যদি সাইনোসয়েডাল কার্ভটাকে দেখো, তার মানে জিরো থেকে শুরু হচ্ছে, পজিটিভ ম্যাক্সিমাম একটা জায়গায় যাচ্ছে, তারপর আবার আস্তে আস্তে ডিক্রিজ করছে করে আমার এক্স অ্যাক্সিসের 90-তে যখন আসছে, 180-তে যখন আসছে, সেখানে আবার জিরো হচ্ছে, ও আবার নেগেটিভ কার্ভে আসছে, নেগেটিভ কার্ভে এসে আবার 90-তে গিয়ে হচ্ছে ম্যাক্সিমাম নেগেটিভ পয়েন্টে আসছে, তারপরে সেখান থেকে আবার তোমার 180-তে যখন গিয়ে পৌঁছচ্ছে সেটা আবার জিরোতে। মানে একটা পিরিয়ডিক্যাল সার্কেল, মানে গ্রাফ আমরা পাচ্ছি। এটা সব থেকে সহজ এক্সাম্পল হয় সাইকেলের স্পোক। সাইকেলের স্পোকটাকে তুমি ঘোরাও, একটা স্পোকের মানে সাইকেলের চাকাটাকে ঘোরাচ্ছে, একটা স্পোককে মার্কিং করলে বা এটা গ্রাফে খুব ইজিলি করা যায়, যে এক্স ওয়াই অ্যাক্সিসের এই পাশে আমি সার্কেল বানিয়ে নিলাম, সেই সার্কেলে প্রত্যেকটা পয়েন্ট করলাম, সেই পয়েন্টের রেসপেক্টে যদি আমি তার প্রজেকশন লাইনগুলোকে দিই কার্ভের উপরে, দেখবে ওখানে তুমি ইজিলি একটা সাইনোসয়েডাল ওয়েভ পাচ্ছ। মানে একটা সাইকেলের চাকার মধ্যে যদি একটা স্পোককে তুমি, সাইকেলের চাকাটাকে তুমি ঘোরাচ্ছ ইন অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন বা ক্লকওয়াইজ, নর্মালি ইন কেস অফ সাইনোসয়েডাল ওয়েভ আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনটাকে আমরা কাউন্ট করি, ওই স্কোপটাকে মার্ক করলে নীল রং দিয়ে দাগ দিয়ে দিলে, দিয়ে ওটাকে ঘোরাবে, ঘুরিয়ে তুমি বুঝতে পারবে যে আলটিমেটলি ওটা একটা এসি। মানে অর্থাৎ জেনারেটর থেকে আমরা যেটা পাচ্ছি সেটা এই জন্য আমরা এসি পাচ্ছি। এটা হচ্ছে সব থেকে সিম্পল এবং কমন এক্সাম্পল ইন কেস অফ অল্টারনেটিং কারেন্ট। ডাইরেক্ট কারেন্ট আমি আগেই বললাম, দিস ইজ দি অ্যাব্রিভিয়েটর অফ দি ডাইরেক্ট কারেন্ট হুইচ ফ্লোজ ইন ওয়ান ডিরেকশন অনলি অ্যান্ড হুইচ ডাজ নট হ্যাভ এনি অ্যাপ্রিসিয়েবল পালসেশন ইন ইটস ম্যাগনিটিউড। মানে অ্যাপ্রিসিয়েবল পালসেশনটা ম্যাগনিটিউডে থাকে না। হ্যাঁ, হায়ার ইঞ্জিনিয়ারিং এ গিয়ে তোমরা পাবে যে ডিসিতেও কিছু পালসেশন থাকে, সামান্য কিছু থাকে, হারমোনিক্স থাকে, সেটা পিওর ডিসি কে করতে হয়, বাট হ্যাঁ ইনিশিয়ালি ইটস ফিক্সড উইথ টাইম, ইটস নট অল্টারনেটিং উইথ টাইম। আচ্ছা, ওয়্যার ডিসি ইজ ইউজড, ডিসি কোথায় কাজে লাগে? ব্যাটারি চার্জিং,
এই পয়েন্টগুলো অবজেক্টিভ কোশ্চেন্স এর জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। where DC is used, battery charging, electroplating, electrolysis, রিলেজ, ট্র্যাকশন মোটরস, সিনেমা, প্রজেক্টর, এই কটা জায়গা আমার ডিসি কাজে লাগে। এসি কোথায় কাজে লাগে? where AC is used, household appliances, fan, refrigerators, power driving motors, radio and TV sets etc. বোঝা গেল? আচ্ছা, এইবারে এখানে তো আমার চলে যাচ্ছে। আচ্ছা, হাউ উইল ইউ জাজ, এটা খুব একটা ভাইটাল আমি এটা লিখে রেখেছিলাম। হাউ উইল ইউ জাজ ওয়েদার দি সাপ্লাই ইজ এসি অর ডিসি ইন আ প্রেমিসেস, মানে তোমার প্রেমিসেস বা তোমার লোকালিটি, ধরো সাপোজ একটা ফ্যান, তোমার ঘরের একটা ফ্যান, সেটা তুমি বুঝবে কি করে যে সেই সাপ্লাইটা হচ্ছে এসি সাপ্লাই না ডিসি সাপ্লাই, সেটা তুমি বুঝবে কি করে? এটা টেকনিশিয়ানদের জন্য এই পয়েন্টটা কিন্তু জেনে রাখাটা ভীষণ ভীষণ জরুরি। কিভাবে বুঝবো? বাই সিইং ফ্যান অ্যান্ড টিউবলাইট কানেকশন দি নেচার অফ সাপ্লাই ক্যান বি জাজড, মানে বাই সিইং ফ্যান অ্যান্ড টিউবলাইট কানেকশন দি নেচার অফ সাপ্লাই ক্যান বি জাজড। In DC, extra resistance is used in tube light connection and the ceiling fan's armature only rotates, whereas in AC, no resistance is used for tube light connection and whole outer body of a fan rotates. কি বোঝা গেল? যে যদি আমরা লাইট এবং ফ্যানের কানেকশন দেখি, ডিসির ক্ষেত্রে একটা এক্সট্রা রেজিস্ট্যান্স ইউজ করা হয় যদি ডিসি সাপ্লাই থাকে। আমাদের ইয়ের ক্ষেত্রে টিউবলাইট মানে ফ্লুরোসেন্ট লাইটের ক্ষেত্রে, টিউবলাইট বলাটা ভুল, ফ্লুরোসেন্ট লাইটের ক্ষেত্রে আমরা একটা টিউব স্ট্রাকচার থাকে, সেই জন্য টিউব লাইট বলা হয়, টিউবিক্যাল স্ট্রাকচার। সেক্ষেত্রে আমরা একটা এক্সট্রা রেজিস্ট্যান্স পাই, সেটাতে আমরা বুঝতে পারবো যে সেটা ডিসি, ইন কেস অফ ডিসি। সিলিং ফ্যানের হচ্ছে কেবল আর্মেচারটা ঘুরবে। সিলিং ফ্যানের আর্মেচার কোনটা? যেটার মধ্যে ব্লেডগুলো লাগানো থাকে, মানে ফ্যানের সাথে যে ব্লেডটা থাকে ওইটার ভেতরে একটা আর্মেচার থাকে, আর্মেচার কয়েল থাকে, সেটা ঘোরে, তার সাথে ওই পুরো বডিটা ঘোরে, তার জন্য ব্লেডটা ঘোরে। তো ডিসির ক্ষেত্রে কেবলই আর্মেচারটা ঘুরবে, কিন্তু এসির ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে আমরা ফ্লুরোসেন্ট ল্যাম্প, যেটা টিউবিক্যাল ফর্ম, টিউবলাইট, যেটাকে টিউবলাইট বলাটা ভুল, ফ্লুরোসেন্ট ল্যাম্প ইন টিউবিক্যাল ফর্ম, সেক্ষেত্রে কোনো রেজিস্ট্যান্স ইউজ হয় না এসির ক্ষেত্রে। আর তোমার হোল আউটার বডি অফ দি ফ্যান রোটেটস, মানে আউটার বডি অফ দি ফ্যান অর্থাৎ পুরোটা, ফ্যানের পুরোটা, যেটা নর্মাল আমাদের ফ্যান যেটা ঘোরে সেটাই বলেছে। ঠিক আছে, আমরা এইভাবে এটা বুঝতে পারি, এটা কিন্তু খুব ভাইটাল একটা পার্ট। আচ্ছা, তারপরেরটা হচ্ছে যে কি করে তুমি বুঝবে, হাউ উইল ইউ জাজ ওয়েদার দি গিভেন মেশিন ইজ ডিসি মেশিন অর এসি মেশিন? বাই সিইং দি এনক্লোজার দি টাইপ অফ মোটর ক্যান বি জাজড। এনক্লোজার, seeing the enclosure, the type of motor can be judged. AC machines are always closed type. AC machines are always closed type, বন্ধ থাকে, ঠিক আছে, on both the sides, whereas DC machines are opened to one end for providing brush connections, মানে একদিকে খোলা থাকে ফর প্রোভাইডিং ব্রাশ কানেকশনস, কমিউটেটর কানেকশনস করার জন্য। এগুলো গ্র্যাজুয়ালি স্টেপ বাই স্টেপ তোমাদের নলেজে আসবে বা পড়েছো, এসছে, বাট আমি যখন বলছি আমি ধাপে ধাপে বলবো। কমিউটেটর ফিটেড অন প্রজেক্টেড আর্মেচার শ্যাফট, আর্মেচারের সাথে এরকম ব্রাশ কানেকশন থাকে কমিউটেটরের সাথে, সেইটা ঘোরে, তার জন্য হচ্ছে ডিসি মোটরের ক্ষেত্রে একটা দিক খোলা থাকে, কিন্তু এসির ক্ষেত্রে পুরোটাই বন্ধ হওয়া থাকে, ঠিক আছে। আচ্ছা, what are conductors? আমরা জানি conductors are those metallic substances which have large number of free electrons and offer a little resistance to the flow of electricity through them. মানে conductors কি লার্জ নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস তার মধ্যে থাকে, মেটালস, এবং খুব লিস্ট রেজিস্ট্যান্স প্রোভাইড করে টু ফ্লো দি ইলেকট্রিসিটি থ্রু দেম, সেটাকে আমরা কন্ডাক্টরস বলছি। Insulators are those non-metallic substances which have comparatively very few free electrons and offer enormous resistance, মানে অতিরিক্ত রোধ বা রেজিস্ট্যান্স প্রোভাইড করে, that they do not practically allow electricity to flow through them. বোঝা গেল? এটা নতুন করে কিছু বলার নেই। What materials are generally used as conductors? কি ধরনের ম্যাটেরিয়াল আমরা কন্ডাক্টরে ইউজ করি? কপার, অ্যালুমিনিয়াম, ব্রাস, আয়রন, ফসফর ব্রোঞ্জ, সিলভার, জিঙ্ক, টাংস্টেন, নিকেল এক্সেট্রা। এই প্রত্যেকটা কিন্তু মনে রাখতে হবে। What materials are generally used as insulators? মাইকা, অয়েল ইমপ্রিগনেটেড পেপার, মানে তেলে চোবানো কাগজ, ঠিক আছে, ভ্যালকানাইজড রাবার, গ্লাস, ব্যাকেলাইট, পোর্সেলিন,
ভার্নিশড কটন, উড এক্সেট্রা, এই প্রত্যেকটা কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে কিছু না কিছুর মধ্যে ইউজ করা হয়। ট্রান্সফরমারের ক্ষেত্রে যেমন এই ইমপ্রেগনেটেড অয়েল ইনসুলেশন ইউজ করা হয়, আর অনেক ক্ষেত্রে ইউজ করা হয়। পোর্সেলিন ইনসুলেটার্স তো আমরা রাস্তাঘাটেই দেখি, এই যে লাইটের পোল থেকে শুরু করি, ইভেন বাড়িতেও তাই। আমরা যে ফিউজের যেটা সেটা পোর্সেলিন ইউজ হয়, গ্লাস ইউজ হয়, তো সেগুলোই বলেছে আর কি। উড, ভার্নিশড কটন, ঠিক আছে, বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে সে আমরা চোখে দেখি, অনেক অনেক ক্ষেত্রে আমরা দেখি, বাট সেটা হয়তো আমরা সবসময় আমরা লক্ষ্য করি না। যেমন রেফ্রিজারেটরের ক্ষেত্রে কিন্তু ভার্নিশড কটন অ্যাজ অ্যান ইনসুলেটর ইউজ করা হয়। আচ্ছা, হোয়াট টার্ম ইজ ইউজ ফর কম্পেয়ারিং দি ইনসুলেশন ম্যাটেরিয়ালস? ডাইইলেকট্রিক স্ট্রেংথ, মানে ইনসুলেটিং ম্যাটেরিয়ালকে কিসের উপরে আমরা বুঝবো যে সেটার ইনসুলেশন ক্ষমতাটা কতখানি, সেটা হচ্ছে তার ডাইইলেকট্রিক স্ট্রেংথ। ডাইইলেকট্রিক স্ট্রেংথটা কি? ডাইইলেকট্রিক স্ট্রেংথ হচ্ছে, এটা ডেফিনেশনটা দিয়ে আমি বলে দিচ্ছি, ডাইইলেকট্রিক স্ট্রেংথ ইজ দি ম্যাক্সিমাম কিলোভোল্টস পার মিলিমিটার। ম্যাক্সিমাম কিলোভোল্টস পার মিলিমিটার, 1 মিলিমিটারে ম্যাক্সিমাম কিলোভোল্ট কত, হুইচ অ্যান ইনসুলেটিং মিডিয়াম ক্যান উইথস্ট্যান্ড উইদাউট ব্রেকডাউন। মানে এটার মানে হচ্ছে 1 মিলিমিটারে যে ইলেকট্রিক, মানে আমরা কালকে বলেছি যে ইলেকট্রোমোটিভ ফোর্স বা পোটেনশিয়াল ডিফারেন্স একটা ভোল্টেজ প্রেসার, তার মানে সেই প্রেসারের জন্য আমার কারেন্ট ফ্লো করছে। ডাইইলেকট্রিক স্ট্রেংথটা হচ্ছে ইনসুলেটিং বডির ক্ষেত্রে যে সে ম্যাক্সিমাম ব্রেকডাউনের আগে কতটা কিলোভোল্ট পার মিলিমিটার সে সহ্য করতে পারছে, সেটা হচ্ছে তার ডাইইলেকট্রিক স্ট্রেংথ। সেটাই হচ্ছে তার এটা খুব ভাইটাল। ইনসুলেশনের ক্ষেত্রে ডাইইলেকট্রিক স্ট্রেংথটা কিন্তু জানা বোঝা এবং এটা জেনে রাখাটা খুব ভাইটাল ইন কেস অফ প্র্যাকটিক্যাল ফিল্ড। যে তুমি কোনো জায়গায় যে ভোল্টেজ অ্যাপ্লায়েন্সেস সিস্টেমের মধ্যে আসে, সেখানে আমার ইনসুলেশন ইজ সেফটি, সেটা খুব ভীষণভাবে জরুরি। আমি যদি সেটা ডাইইলেকট্রিক স্ট্রেংথ সম্পর্কে আমি না জানি, তার মানে আমি তার ব্রেকডাউনটা বুঝতে পারবো না, অটোমেটিক্যালি একটা অ্যাক্সিডেন্টাল ইস্যুস, ইনসুলেশন ব্রেকডাউন এবং হ্যাজার্ডস হতে পারে। সুতরাং ডাইইলেকট্রিক স্ট্রেংথ সম্পর্কে নলেজ থাকাটা ভীষণ জরুরি। বিভিন্ন যে ইনসুলেটিং ম্যাটেরিয়াল তার এক একটা ডাইইলেকট্রিক স্ট্রেংথ কত বা কি সেটা জানাটা ভীষণ জরুরি, ঠিক আছে, ইন কেস অফ টেকনিশিয়ানস। আচ্ছা, what are the factors on which the dielectric strength depend? The dielectric strength depends on the following factors: thickness of the specimen, specimeনের thickness, ঠিক আছে, size and shape of electrodes, size and shape of electrodes used in applying stress, সাইজ অ্যান্ড শেপ অফ ইলেকট্রোডস ইউজড ইন অ্যাপ্লাইং স্ট্রেস, মানে দুটো ইলেকট্রোডের মাঝখানে আমি একটা ইনসুলেটিং ম্যাটেরিয়ালের স্পেসিমেন রাখলাম, আমি তার স্ট্রেংথ মাপবো। সে দুটো ইলেকট্রোড মানে পজিটিভ এবং নেগেটিভ, আমি চার্জটাকে দিচ্ছি, প্রেসার ক্রিয়েট করছি, সেই কারণে ওখানে সেকেন্ড পয়েন্টটা কি বলছে, সাইজ অ্যান্ড শেপ অফ ইলেকট্রোডস ইউজড ইন অ্যাপ্লাইং স্ট্রেস, ফর্ম অর ডিস্ট্রিবিউশন অফ দি ফিল্ড অফ ইলেকট্রিক স্ট্রেস ইন দি ম্যাটেরিয়াল, মানে ইলেকট্রিক ফিল্ড, ফিল্ড মানে মাঠ, আমরা জানি ইলেকট্রিসিটি বা ম্যাগনেটেরও কিন্তু একটা ফিল্ড তৈরি হয়। খুব সহজ এক্সাম্পল বলছি, ম্যাগনেটের ক্ষেত্রে ছোটবেলা আমরা দেখেছি, আমরা করতাম, তুমি একটা ম্যাগনেটকে তুমি রাখলে দেখবে তার কিছুটা দূরত্ব থেকে তুমি যদি দুটো পিনকে রাখো, একটা পিন আরেকটা পিনকে ম্যাগনেটের মতন কাজ করছে, মানে আবেশ ইন্ডাকশন হচ্ছে, সেটা সেই ফিল্ডের জন্য হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। সেরকম ইলেকট্রিসিটির ক্ষেত্রে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি, কারেন্টটা দেখবে মানে যারা খুব মানে হ্যাজার্ডাস শক খায়, হয়তো সেটা মানে শকটা কিন্তু অনেকটা আগে থেকে খায়, মানে ইলেকট্রিক ফিল্ড সেখানে একটা জেনারেট করে যায় সারফেসের মধ্যে, যার জন্য বলে না যে খুব হাই ভোল্টেজ তার খুব কাছাকাছি যেতে নেই ফর সেফটি, কারণ ইলেকট্রিক ফিল্ডের জন্য, সেটাই হচ্ছে সেই ইলেকট্রিক ফিল্ড। তো কি বলছে, ফর্ম অর ডিস্ট্রিবিউশন অফ দি ফিল্ড অফ ইলেকট্রিক স্ট্রেস ইন দি ম্যাটেরিয়াল, মানে সেই ম্যাটেরিয়ালের যে আমার ইলেকট্রিক স্ট্রেস যেটা হচ্ছে সেটার যে ফিল্ডে সেটার ডিস্ট্রিবিউশনটা কিভাবে হচ্ছে সেই ম্যাটেরিয়ালের মধ্যে, মানে সেটা কিভাবে সেটার মধ্যে ছড়াচ্ছে, স্প্রেড করছে, ডিস্ট্রিবিউশন হচ্ছে তার উপর। ফ্রিকোয়েন্সি অফ দি অ্যাপ্লাইড ভোল্টেজ, ভোল্টেজের ফ্রিকোয়েন্সি কত, ফ্রিকোয়েন্সি অফ দি অ্যাপ্লাইড ভোল্টেজ। রেট অ্যান্ড ডিউরেশন অফ ভোল্টেজ অ্যাপ্লিকেশন, অর্থাৎ রেট অ্যান্ড ডিউরেশন, মানে রেট মানে হচ্ছে কতটা এবং কতখানি, কতক্ষণ পর্যন্ত যে ভোল্টেজ অ্যাপ্লিকেশন, আমরা যে ভোল্টেজটা অ্যাপ্লাই করছি সেটা রেট অ্যান্ড ডিউরেশন, এটার উপর নির্ভর করছে। ফ্যাটিগ উইথ রিপিটেড ভোল্টেজ অ্যাপ্লিকেশন, ফ্যাটিগ উইথ রিপিটেড ভোল্টেজ অ্যাপ্লিকেশন, ফ্যাটিগ মানে কি, ক্লান্তি। তার মানে আমি একটা ইনসুলেটিং স্পেসিমেন ম্যাটেরিয়াল, তার মধ্যে আমি ভোল্টেজ অ্যাপ্লাই করছি, আমি কারেন্টের স্ট্রেসটা মাপছি, ইলেকট্রিক ফিল্ড জেনারেট করছে প্রত্যেকটা পয়েন্ট থেকে ইলেকট্রোডের মাধ্যমে, সে সেই চাপে আসছে, তারপরে চাপটা রিলিজ, তার মানে সে ক্লান্ত হবে। আমি যদি বেশি কন্টিনিউ 2 ঘন্টা ধরে দৌড়াই, আমি একটু মানে তারপরে আমি ক্লান্ত হবো, বা 1 ঘন্টা পরে আমি ক্লান্ত হবো, আমি কিছুক্ষণ আবার রেস্ট করলাম, রিচার্জ হলাম, তারপরে আমি পারবো, দ্যাট ইজ দি ফ্যাটিক। সেটা এখানে এই ক্ষেত্রে হচ্ছে যে প্রেসার পাচ্ছে,
ক্লান্ত হচ্ছে, দ্যাট ইজ দি ফ্যাটিক। তার মানে ফ্যাটিক উইথ রিপিটেড ভোল্টেজ অ্যাপ্লিকেশন, মানে এই ফ্যাটিক প্যারামিটারটা মাপতে হয় কিন্তু, যেটার উপরে ডাইইলেকট্রিক স্ট্রেনটা ডিপেন্ড করে। ঠিক আছে, কারণ বয়সের সাথে সাথে মানুষের ক্লান্তিটা তাড়াতাড়ি আসে। একটা ইয়াং ছেলে বা একটা ইয়াং মেয়ে যারা রেগুলারলি যোগা করছে, তারা যেমন খুব অনেকটা মাইল দৌড়তে পারে, যে কোন রকম যোগাসন করে না, আলসে, সে অতখানিও যেতে পারবে না। তার মানে তার শরীর সেই জায়গাটাতে ফ্যাটিকনেস জেনারেট করবে, প্লাস ফ্যাটিকনেস জেনারেট করে বয়সের সাথে সাথে শরীর ফিট রাখতে গেলে পরে, যার জন্য এক্সারসাইজেস আর নেসেসারি। তো এই যে রেট অফ ফ্যাটিকনেস, ডাইইলেকট্রিক স্ট্রেন্থ তো বয়সের সাথে সাথে কমে বাড়ে। ঠিক আছে, মানে কমে অ্যাকচুয়ালি। এবার সেইটাকে সে কতটা তাড়াতাড়ি সেই ইলেকট্রিক স্ট্রেসের উপরে সে ক্লান্ত হয়ে যাচ্ছে, তার ফ্যাটিকনেস আছে, রিপিটেশন, সেটার উপরে আমার তার ডাইইলেকট্রিক স্ট্রেনটা ডিপেন্ড করছে। মানে বুঝতে গেলে পরে যদি তুমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে জিনিসগুলোকে বোঝো, তোমরা কনসেপ্ট দিয়ে বোঝো, দেখবে খুব সহজ একটা বিষয়। যদি মুখস্থ করতে যাও, টেকনিক্যাল জায়গাটা এমনই, মুখস্থ করতে গেলে পরে, লোক দেখানো এডুকেশন করতে গেলে পরে কিচ্ছু বুঝতে পারবে না, সার্টিফিকেট গলায় নিয়ে ঘুরে বেড়াতে হবে, লোকে বলছে আইটিআই পাস করে কি করলি, কোনো লাভ নেই। কিছু যাদের জীবনে কিছু হয়নি তারাও ডিমোটিভেট করবে যে আমিও নিজে কিছু করতে পারিনি, তুমিও কিছু করো না ভাই, ও অমুক কলেজে পড়ছো না, সেই কলেজ আমি পছন্দ করি না, তাহলে সেই কলেজের বদনাম করো, তোমরাও মূর্খের মতন কিছু বুঝতে পারছি না, হ্যাঁ হ্যাঁ কিছুই হবে না, কিন্তু দোষটা আমাদের নিজেদের, আমরা বুঝছি না, আমরা মুখস্থ করতে চেয়েছি। সিম্পল জিনিসকে সিম্পল দিয়ে যদি বোঝো, তাহলে কোনো কিছু প্রবলেম হবে না। এটাই আমার উদ্দেশ্য এইটা আবার শুরু করার পেছনে। আচ্ছা, ফ্যাটিক, তাহলে কি কোথায় ছিলাম? ফ্যাটিক উইথ রিপিটেড ভোল্টেজ অ্যাপ্লিকেশন। তারপরে টেম্পারেচার, তাপমাত্রা। ময়েশ্চার কন্টেন্ট, অবশ্যই ময়েশ্চার কন্টেন্ট একটা ফ্যাক্টর হয়, যেটা আমরা জানি যে ভেজা বা এগুলো আমরা মানে বলা হয় সাধারণভাবে সেই ময়েশ্চার কন্টেন্ট। ঠিক আছে, পসিবল কেমিক্যাল চেঞ্জেস আন্ডার স্ট্রেস। আন্ডার স্ট্রেসে কেমিক্যাল চেঞ্জেস হয়, আন্ডার স্ট্রেস কেমিক্যাল চেঞ্জ মানুষের মধ্যেও হয়। যদি কোনো মানুষকে প্রতিদিন বিনা কারণে কেউ দাবড়ি দেয়, একটা সময় সেই মানুষটা খেপে যাবে, তার মানে যে খেপছে তার মধ্যে কিছু কেমিক্যাল চেঞ্জেস, হরমোনাল চেঞ্জেস মানে কেমিক্যাল চেঞ্জ। সে কেন খেপছে? তার মানে তাকে এক্সটার্নাল প্যারামিটারে তাকে খেপানো হচ্ছে। হয়তো সে উইথস্ট্যান্ড করছে কিছুদিন পর্যন্ত, তার ডাইইলেকট্রিক স্ট্রেন্থটা অতখানি আছে, কিন্তু একটা সময় গিয়ে তো সে রিয়াক্ট করবে। তো সেই ব্যাপারটা, সেই কেমিক্যাল চেঞ্জে, সেটা কিন্তু তোমার ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে সেম জিনিসটা হয় আর কি। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ দি এফেক্ট অফ হিট অন ইনসুলেটার্স, এটা আরেকটা প্রশ্ন। আচ্ছা, এটা হয়ে গেল আমার হোয়াট আর দি ফ্যাক্টরস অন হুইচ দি ডাইইলেকট্রিক স্ট্রেংথ ডিপেন্ডস। আমরা বলে নিলাম প্রত্যেকটা পয়েন্ট, আমি আরেকবার রিপিট করছি। দি ডাইইলেকট্রিক স্ট্রেংথ ডিপেন্ডস অন দি ফলোইং ফ্যাক্টরস: thickness of the specimen, 2 নম্বর size and shape of electrodes used in applying stress, 3 নম্বর form or distribution of the field of electric stress in the material, 4 নম্বর frequency of the applied voltage, 5 নম্বর rate and duration of applied voltage, 6 নম্বর fatigue with repeated voltage application, 7 নম্বর temperature, 8 নম্বর moisture content and 9 নম্বর possible chemical changes under stress। তারপরে চলে আসছি, হোয়াট ইজ দি এফেক্ট অফ হিট অন ইনসুলেটর। Effect of heat on insulator: insulation resistance of most solid dielectric with the possible exception of mica, একমাত্র mica and asbestos, mica এবং asbestos ছাড়া, is decreased with the rise in temperature and increased when cooling। তার মানেটা কি? ইনসুলেশন রেজিস্ট্যান্স, যেটা ইনসুলেশন রেজিস্ট্যান্সটা ইন মোস্ট অফ দি সলিড ডাইইলেকট্রিক্স, পসিবল এক্সেপশন ব্যতিক্রম হচ্ছে মাইকা এবং অ্যাসবেস্টাস, ইজ ডিক্রিজড উইথ দি রাইজিং টেম্পারেচার, মানে তাপমাত্রা যত বাড়ে তার ডাইইলেকট্রিক ইনসুলেশন রেজিস্ট্যান্সটা কমতে থাকে। এক্সেপশন হচ্ছে তোমার মাইকা এবং অ্যাসবেস্টাস, যার জন্য মাইকা এবং অ্যাসবেস্টাস হচ্ছে তোমার সেই সমস্ত ইনসুলেশনের ক্ষেত্রে ইউজ করা হয় যেখানে টেম্পারেচারটা খুব হাই থাকে। কারণ যদি টেম্পারেচার বাড়ে, আমার ইনসুলেশন রেজিস্ট্যান্স কমছে, মানে ডাইইলেকট্রিক স্ট্রেংথটা আমার কমে যাচ্ছে, ইনসুলেশন রেজিস্ট্যান্স কমে গেলে ইনসুলেটরের ফাংশন ব্রেকডাউন হয়ে যাবে। কিন্তু মাইকা এবং অ্যাসবেস্টাসের ক্ষেত্রে এটা উল্টোটা হয়। ঠিক আছে, আচ্ছা, হোয়াট ইজ দি এফেক্ট অফ ময়েশ্চার অ্যান্ড ইম্পিউরিটিস অন ইনসুলেটিং ম্যাটেরিয়াল। তার মানে ময়েশ্চার এবং ইম্পিউরিটিজের কি প্রভাব পড়ছে ইনসুলেটিং ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। ময়েশ্চার অ্যান্ড ইম্পিউরিটিজ হেল্ড ইন দি কম্বাইন্ড ফর্ম, ময়েশ্চার অ্যান্ড ইম্পিউরিটিজ হেল্ড ইন দি কম্বাইন্ড ফর্ম, মানে একসাথে, মানে ময়েশ্চার এবং ইম্পিউরিটি কম্বাইন্ড ফর্মে থাকে, আলাদা আলাদা সেটা নয়, হেল্ড ইন দি কম্বাইন্ড ফর্ম অন দি ইনসুলেটিং ম্যাটেরিয়াল রিডিউসেস ইটস রেজিস্টিভিটি। মানে ইনসুলেটিং ম্যাটেরিয়াল পরে ময়েশ্চার এবং যে তোমার ইম্পিউরিটিস, ধুলো নোংরা ময়েশ্চার যেটা থাকে, সেটা থাকলে পরে তার রেজিস্টিভিটিটা ইনসুলেটিং ম্যাটেরিয়ালের কমে যাবে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ময়েশ্চার যাতে না জমে সেটা দেখতে হবে। ইনক্রিজেস দি অ্যাবজর্পশন
ইনক্রিজেস দি অ্যাবজর্পশন ইনক্রিজ করে দিচ্ছে, অ্যান্ড লস অফ ডাইইলেকট্রিক। লস অফ ডাইইলেকট্রিক হচ্ছে মানেই আমার ইনসুলেশন ব্রেকডাউনটা হচ্ছে, ইনসুলেশনের রেজিস্টিভিটি কমে যাচ্ছে, তাই লস অফ ডাইইলেকট্রিক হচ্ছে। ডাইইলেকট্রিকটা তো আমার ইনসুলেশন জিনিসটাকে মানে ইনসুলেশন প্রপার্টি অফ ইনসুলেশনের স্ট্রেংথটাকে তো আমার ডাইইলেকট্রিক সেটা মানে মেজারমেন্ট করছে, সুতরাং সেটাই মিন করে দিয়েছে যে হোয়াট ইজ ডাইইলেকট্রিক স্ট্রেংথ। ডাইইলেকট্রিক স্ট্রেংথ আমার কমে যাচ্ছে, ফলে আমার ইনসুলেটিং রেজিস্ট্যান্স কমে যাচ্ছে, ফলে সেটা আমার ভালনারেবল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে হ্যাঁ কোথায় যেন ছিলাম, হ্যাঁ তো এবার ময়েশ্চার অ্যান্ড ইম্পিউরিটিস held in the combined form on the insulating material reduces its resistivity, increases the absorption and dielectric loss, and finally reduce the dielectric strength. বোঝা গেল? মানে আমি যেটা বললাম সেটাই এখানে ভাষাতে আমি লিখে রেখেছি, সেটাই পড়ে শোনালাম। আচ্ছা, why porcelain glazed for use as outdoor insulators, মানে glazed porcelain যেটা মানে উপরে গ্লেজ থাকে সেটা আমরা কেন আউটডোর ইনসুলেটরস এ ব্যবহার করি? দেখো তার আগেরটা কি ছিল যে ময়েশ্চার এন্ড ইম্পিউরিটিস অন ইনসুলেটিং ম্যাটেরিয়াল বলে নিল, তারপরে প্রশ্নটাই কিন্তু এখানে চলে আসলো হচ্ছে why is porcelain glazed for use as outdoor insulators। এটা পরপর যে কানেকশন গুলো রয়েছে, কেন উত্তরটা হচ্ছে আউটডোর পোর্সেলিন ইনসুলেটরস ইজ গ্লেজড টু প্রিভেন্ট, মানে পোর্সেলিন ইনসুলেটরস যেগুলো বাইরে ইউজ করা হয় সেটা কেন গ্লেজি থাকে সেইটা। Outdoor porcelain insulators is glazed to prevent the surface leakage owing to accumulation of dirt and absorption of moisture। ঠিক আগে যেটা বললাম যে ডার্ট এবং অ্যাবজর্পশন অফ ময়েশ্চারের জন্য ডাইইলেকট্রিক কমে যায়, ইনসুলেটরের লস অফ ডাইইলেকট্রিক স্ট্রেংথ হয়, ইনসুলেশন রেজিস্ট্যান্স কমে যায়। সেই কারণে বাইরে আমরা যে সমস্ত ইনসুলেটর ইউজ করি পোর্সেলিন ইনসুলেটর, সেগুলো গ্লেজি থাকে, গ্লেজি করা হয় যাতে তার মধ্যে ময়েশ্চার এবং ডার্টটা বসতে না পারে, টিকতে না পারে, যাতে তার ডাইইলেকট্রিক স্ট্রেংথটা অটুট থাকে, তার ইনসুলেশন রেজিস্ট্যান্সটা ঠিক থাকে। ঠিক আছে, সেটাই বলেছে যে আউটডোর পোর্সেলিন ইনসুলেটরস ইজ গ্লেজড টু প্রিভেন্ট দি সারফেস লিকেজ ওয়িং টু অ্যাকুমুলেশন অফ ডার্টস অ্যান্ড অ্যাবজর্পশন অফ ময়েশ্চার। দি ইনসুলেশন রেজিস্ট্যান্স ইজ অলসো ইনক্রিজড বাই গ্লেজিং, মানে ইনসুলেশন রেজিস্ট্যান্স ইজ অলসো ইনক্রিজড বাই গ্লেজিং। ঠিক আছে, আচ্ছা, what are the properties of a good conductor? What are the properties, বৈশিষ্ট্য of a good conductor? A good conductor must have the following properties: low resistivity, ঠিক আছে, less variation in resistance with temperature, good mechanical strength, less specific weight, huge resistance to corrosion, মানে ক্ষয় থেকে হিউজ রেজিস্ট্যান্স, and high ductility। ঠিক আছে, এই কটা পয়েন্ট একদম মনে রাখতে হবে। অবজেক্টিভ কোশ্চেন কিন্তু এখান থেকে ছাক্কা আসে, মোটামুটি প্রত্যেক বছর আসে, একদম মানে সলিড অবজেক্টিভ কোশ্চেন কিন্তু এখান থেকে একটা পাবেই তোমরা। আচ্ছা, হোয়াট আর দি প্রপার্টিজ অফ গুড ইনসুলেটর? এ গুড ইনসুলেটর মাস্ট হ্যাভ দি ফলোইং প্রপার্টিজ: নন হাইগ্রোস্কোপিক, দ্যাট ইজ ইট উইল নট অ্যাবজর্ব ময়েশ্চার, হাই রেজিস্ট্যান্স টু করোশন, ক্ষয় থেকে তার মানে ক্ষয়প্রাপ্ত হবে না, গুড মেকানিক্যাল স্ট্রেংথ, মজবুত, মেকানিক্যালি মজবুত, আমরা শারীরিকভাবে মজবুত সেটা দেখানো হয় মেকানিক্যাল স্ট্রেংথ, সেটা এখানেও মেকানিক্যাল স্ট্রেংথ মজবুত হতে হবে,